আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। রাজধানীতে যানজট নিরসনে নতুন জাদুকরী সংযোজন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সাইবার নিরাপত্তা বিল 2023 জাতীয় সংসদে উত্থাপন। প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়লেও বাজারে নেই কোনো প্রভাব। 50 বছরেও বদলায়নি নড়াইল মুলিয়া বাজারের যাতায়াতের চিত্র। ভাগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। এশিয়া কাপে টাইগারদের আরও একটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতা। না থেকেও সবার হৃদয় জয় করে আছেন চিত্রনায়ক সালমান শাহ। এবার বিস্তারিত। রাজধানীতে যানজট নিরসনে নতুন জাদুকরী সংযোজন এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 2 সেপ্টেম্বর শনিবার উড়াল সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে যানজটের নগরীতে এক নতুন দিগন্তের সূচনা হয়। 3 সেপ্টেম্বর সকাল 6টা থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই উড়াল সড়ক। আপাতত ফার্মগেট পর্যন্ত কাজ সম্পূর্ণ হলেও আগামী জুনের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বিজন কুমারের প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হয়েছে গেল শনিবার। এর পরদিনই খুলে দেওয়া হয়েছে এর দ্বার। এরই মধ্যে দিয়ে উন্নয়নের এক নতুন ধারায় প্রবেশ করলো বাংলাদেশ। রাজধানীবাসীর কাছে এটি যেন স্বস্তির খবর। তবে কতটুকু স্বস্তি ফিরিয়েছে আজকে জানাবো এই প্রতিবেদনে। ব্যস্ততার শহর রাজধানী ঢাকা। এই শহরে চোখের পলকে পলকে মেলে গাড়ির বহর। সেই গাড়িতেই আবার বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। গন্তব্যে পৌঁছাতে দেরি, ভোগান্তি আর বিরতিহীন চলার পথে বাধা, সব মিলিয়ে যানজটে নাকাল নগরবাসী। তবে এবার এসেছে বিরতিহীন চলার সময়। খুলে দেওয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এতে কিছুটা স্বস্তিতে নগরবাসী। এটা নতুন একটা আবির্ভাব এবং এটা দেশের একটা উন্নয়ন। এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছে যে আমরা শর্ট টাইমে আমরা সব জায়গায় পৌঁছতে পারবো। যানজট অনেকটা কম হয়েছে। যেখানে আপনার 2.5 ঘন্টা লাগে সেখানে আপনার 11 মিনিটে যাওয়া যাচ্ছে। তাহলে এটা অনেক ভালো না? পুরো পথটা বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ এবং যাত্রাবাড়ি হয়ে শেষ হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায়। এই পুরো পথের দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। তবে বর্তমানে খুলে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ। চোখের সামনে যানজট নিরসনে এমন বাস্তবতা। এই গন্তব্যটুকুও যেন কম নয় নগরবাসীর কাছে। আমরা এয়ারপোর্টের যাত্রী নিয়ে অনেক ভোগান্তি হইতো এবং কি রাস্তার মাঝখানে যাত্রী অনেকে দৌড়ে নেমে গেছে জ্যামের কারণে, ফ্লাইট মিস করার কারণে। এখন এক্সপ্রেসওয়ে হওয়াতে এখন মোটামুটি বেশ সুবিধাজনক এবং অনেক দ্রুতভাবে চলে যাওয়া যায়। ঢাকা শহরের সব জায়গায় যদিও জ্যাম, তবু যদি আমরা একটা সাইড থেকে চিন্তা করি, এয়ারপোর্ট থেকে ফার্মগেট যেতে আমাদের নর্মালি যেখানে আধা ঘন্টা 40 মিনিট মিনিমাম সময় লাগতো, সেখানে আমরা এই এক্সপ্রেসওয়ে হওয়ার পরে কিন্তু 10 মিনিটের মধ্যেই দেখা গেল যে ফার্মগেটে চলে যাচ্ছি। তো এক্ষেত্রে প্রতিনিয়তই আমরা যারা বিভিন্ন অফিসে চাকরি করি, আমাদের যে সময় লসটা হতো এখন আমরা হয়তোবা সামান্য যে টোল নির্ধারণ করা হয়েছে, এই টোলের বিনিময়ে আমরা হয়তোবা খুব দ্রুততম সময়ের মধ্যে ফার্মগেটে যেয়ে পৌঁছাতে পারবো। প্রজ্ঞাপন অনুযায়ী এই পথে চলবে 4 শ্রেণীর যানবাহন, চলবে না 3 চাকার যান আর সাইকেল, হাঁটতে পারবে না পথচারীরা। এমন অবস্থায় নিয়মতান্ত্রিক ব্যবস্থার কথা বলছেন নগরবাসী আর আক্ষেপ করছেন মোটরসাইকেল চালকরা। এটা যদি চালু থাকতো তার আমগো লাগে 1.5 ঘন্টা যাইতে, এটা যদি চালু থাকতো আমগো অল্প সময়ের ভিতরে আমরা আইয়ে পড়তে পারতাম। এটাই তো বেশি সমস্যা ভাই। সবাই অধিকার আছে, আমগো তো অধিকার আছে এটার ভিতরে উঠোনের ভাই। এটা তো সবাই সরকারের লেগেই করছে, তাহলে আমরা ভাই কি লিগে এটা বঞ্চিত হবো এটার থেকে ভাই। বাংলাদেশ সেতু পক্ষের সংশ্লিষ্টদের মতে প্রথম দিনে 22,885টি যানবাহন চলাচল করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, যাতে টোল আদায় হয়েছে প্রায় 18.5 লাখ টাকা। নগরবাসীর কাছে এই রাস্তা আশীর্বাদ বয়ে আনলেও সংশ্লিষ্টরা বলছেন রেললাইনের উপর সহজ ছিল না
নির্মাণ কাজ। এটা পুরো লাইনটাই ছিল রেল লাইনের উপরে। রেল লাইনের উপরে কাজ করতে গেলে এটা একটা হেভি রিস্ক। এখানে সেফটির বিষয় অনেক মেনটেন করতে হয়েছে এবং জীবনের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে এবং অনেক সেফটি মেনেই কাজ করা হয়েছে। কিন্তু পুরা উত্তরা থেকে কাওলা থেকে শুরু করে যেটা একেবারে কমলাপুর পর্যন্ত এটা পুরোটাই একটা রিস্ক এরিয়া, পুরোটাই রিস্ক। এটা অবশ্যই আল্লাহ তাআলার রহমত ছিল এবং ভালোভাবে যেটা মনিটরিং করা হয়েছে, সেফটি মনিটরিং, যে কারণে এটা সুসম্পন্ন করা সম্ভব হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে একদিকে যেমন যানজট নিরসনে কাজ করবে, অপরদিকে ভোগান্তি কমাবে যাত্রাপথে। তবে এক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা চায় নগরবাসী। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। 5 সেপ্টেম্বর মঙ্গলবার সাইবার নিরাপত্তা বিল 2023 জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা প্রয়োজন। খাদিজা নিপার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় সংসদে বাংলাদেশ সাইবার নিরাপত্তা বিল 2023 উত্থাপন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতীয় সংসদে 5 সেপ্টেম্বর মঙ্গলবার বিলটি উত্থাপন করেন। বিলটির উত্থাপনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট ও স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের সার্বিক তত্ত্বাবধানে রূপকল্প 2021 ডিজিটাল বাংলাদেশ সফল বাস্তবায়নের অভিজ্ঞতার আলোকে 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ 2041 ঘোষণা করেন। প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প 2041 বাস্তবায়নের লক্ষ্যে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও এসব অপরাধের বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে নতুন একটি আইন প্রণয়ন করা প্রয়োজন। তাই সারা বিশ্বের বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা আইন ও এ সংক্রান্ত প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 রহিতক্রমে বাস্তবতার নিরিখে সাইবার নিরাপত্তা আইন 2023 প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সাইবার কার্যক্রমের বিস্তৃতির সাথে সাথে সাইবার অপরাধের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। এই আইনের আওতায় বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা সংস্থাসমূহের মধ্যে সমন্বয় সাধন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা প্রদান এবং সাইবার ঝুঁকি ও হুমকিসমূহের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্কীকরণ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের সাইবার স্পেসের নিরাপত্তা নিশ্চিতকরণ এই আইনের অন্যতম উদ্দেশ্য। প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এর অর্জিত সাফল্যসমূহকে ধরে রাখা, টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতিটি সেক্টরের ডিজিটাইজেশন কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাইবার নিরাপত্তা আইন 2023 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে 5 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করেন। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ। ইলিশ মাছের সঙ্গে বাঙালির অনেক শখ ও স্বপ্ন জড়িয়ে আছে। প্রতি মৌসুমেই প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়লেও বাজারে এর নেই কোনো প্রভাব। অনেক ক্রেতাই মাছ কিনতে এসে খালি হাতেই বাড়ি ফিরছেন। রাজধানীর কারণ বাজারের ইলিশের বাজার ঘুরে রিপোর্ট করেছেন বিজন কুমার, ছবি তুলেছেন রিয়াদুর রহমান বিঞ্জু। পাঙ্কাশ মাছ খাবো, সেই পাঙ্কাশ মাছের দাম এখন অনেক। নদীতে ধরিয়ে নিয়ে বেচা এই যে মাছ হলো 4 গুণ দাম। ঘড়িতে তখন সন্ধ্যা 7টা। দিন শেষে প্রকৃতিতে নেমে এসেছে সন্ধ্যার অন্ধকার। তবে বৈদ্যুতিক আলোয় ঝলমলিয়ে উঠেছে বাজার। সেই সঙ্গে চকচক করছে জাতীয় মাছ ইলিশ, যেন আকর্ষণ করছে ক্রেতাদের। এই সন্ধ্যায় আলামিন নামের এক ক্রেতা এসেছেন বাজারে। শুধু আজকেই প্রথম নয়, 3 দিন ধরে এই বাজারে আসা যাওয়া তার, কিন্তু কিনতে পারছেন না তবুও একটি ইলিশ। একটা সাধারণ মানুষ 1 কেজি ইলিশ আপনার 1300-1400 টাকা কেজি, 1 কেজি সাইজের ইলিশ সবার পক্ষে কেনা সম্ভব না।
সবাই আমি 3 দিন ধরে বাজার ঘুরতেছি যে একটু কমের ভিতরে পাইলে 2টা ইলিশ কিনবো। আসলে এরকমের কমের ভিতরে হয় না, আমার ক্রাইসিমের মধ্যে হয় না যদি আমি নেই না। আজকেও আসছি, দেখি যদি কমের ভিতরে পাই তাইলে 2টা নিব, আর না হয় চলে যাব, এই আর কি। সন্ধ্যার এই চিত্র রাজধানীর কারওয়ান বাজারের মাছ আড়তের ঠিক সামনের। এই বাজারে ইলিশ আকার অনুযায়ী বিক্রি হচ্ছে 800 থেকে 1500 টাকা পর্যন্ত, যা আলামিনের মতো অনেক ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। এমন পরিস্থিতিতে কম দামে প্রত্যাশা করে ক্রেতা সাধারণ। এগুলা গরিব মানুষের কেনার আয়ত্তের বাইরে, সুতরাং এগুলা গরিব মানুষের জন্য না। এখানে জাতীয় ইলিশ, বাংলাদেশের যে জাতীয় ইলিশ মাছ, এখানে জাতীয় ইলিশ মাছের ওই রকম মূল্য নাই। বাজারের চিত্র বলছে মাংসের দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। ক্রেতার অভিযোগ, আগের চেয়ে দাম বাড়লেও বাড়েনি ইলিশের স্বাদ। অনেকে আবার প্রশ্ন করছেন, উৎপাদন খরচ না থাকলেও কেন বিক্রি হচ্ছে বেশি দামে? এটি মাছ তো কথা বলে তো অনেক কথা বলা যায়, এটি তো আর পালে না, এটি কোনো কষ্ট না কিছু। নদীতে ধরিয়ে নিয়ে বেচা হয়েছে মাছ হলো 4 গুণ দাম। গত বছর আমরা 200 টাকা কিনছি, 5টা 6 টাকা 1 কেজি, এইটা হচ্ছে এখন 500 টাকা কেজি। এগুলি কথা কই এখন লাভ নেই, কষ্ট মনে লাগে, কইয়ে লাভ নেই। তো আগে আমরা যখন ছোট ছিলাম, আপনারা দেখা গেছে 200-250 টাকায় 4টা 5টা ইলিশ কিনতো, বাবারা খাইতাম। ওই সময় পানি বাদ দিয়ে একটা ইলিশ মাছ খাইছি, একটা মজা টেস্ট পাইছি। কিন্তু এখন ইলিশের দাম হইলেও অতিরিক্ত, কিন্তু কোনো খাওয়ার স্বাদ পাচ্ছি না। গত 15 দিন আগে বাজারে ইলিশ বিক্রি হয়েছে সর্বোচ্চ 1800 টাকায় আর সর্বনিম্ন 1200। বিক্রেতারা বলছেন, বাজারে দাম কমলেও বুঝতে নারাজ ক্রেতারা। দর কষাকষিতেও হতে হয় বিরক্ত। অনেক কাস্টমার বলে খালি মাছ দাম কমে আছে, দাম ঠিকই কমছে। 1800 টাকা কেজি, 1300 টাকা তাইছে, তো দাম তো কমছই, কিন্তু কাস্টমার সেইটা বোঝে না, দাম কমে গেছে। সকলে মনে করে ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশ থাকলে সকল ভোক্তা যেমন গ্রহণ করতে পারবে এর স্বাদ, একই রকমভাবে আক্ষেপ কমবে ক্রেতাদেরও। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। স্বদেশ সংবাদ। নড়াইল শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মুলিয়া বাজার। এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা দড়ি টানা নৌকা। ব্যবসায়ী, শিক্ষার্থী কিংবা অসুস্থ মানুষ সবার জন্য একটি নৌকাই বরাদ্দ। বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও 50 বছরেও বদলায়নি পুরনো সেই বাহন। এই দুর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি এসকে সুজয়ের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। নড়াইল সদর উপজেলার 3 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ রশি টেনে নৌকার মাধ্যমে নদী পারাপার হচ্ছেন। সেতু না থাকায় প্রায় 50 বছর ধরে কাজলা নদীর এপার ওপারে রশি বেঁধে এভাবেই পার হচ্ছেন তারা। রশি টেনে বিদ্যালয়ে যাই, সেখানে আমাদের অনেক দেরিও হয় এবং স্যারের ধারে বকাঝকাও খেতে হয়, সেই জন্য আমাদের একটা ব্রিজ প্রয়োজন। আমরা এই যে রশি টেনে খেয়া পার হই, আমাদের যাতায়াতে সমস্যা হয়, আমরা একটু দেরি করে পার হই বলে আমাদের স্যারের কাছে বকাঝকা খেতে হয়। খোঁজ নিয়ে জানা যায় নড়াইল শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মুলিয়া বাজার। এই বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে মাত্র 80 মিটার প্রশস্ত কাজলা নদী। প্রতিদিন এই নদী পার হয়ে মুলিয়া বাজার ও নড়াইল শহরে আসা যাওয়া করতে হয় এখানকার মানুষদের। তবে দীর্ঘদিনেও এখানে সেতু নির্মাণ না হওয়ায় ঘাটের একটি মাত্র নৌকা দিয়ে এপার ওপার রশি বেঁধে সেই রশি টেনে পারাপার হতে হয় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষের। রাত 12টার সময় একজন আসলো একটা রুগী নিয়ে, সে এসে বসে থাকলো, জাতি পারতে না, পার হতে পারতে না, কী করে পার হবে? সে তো আমিও জানি, তো আমি তো ওই খাওয়া ঘাটের মাছ দিই। তখন সবসময় দিন আমি মনে করি যে একটা ব্রিজের আমাদের একান্তির দরকার আছে। বা আমাদের দেখতেছি এই গড়ে আমাদের ধরো বাপ ঠাকুর থেকে এই দড়ি টানা শুরু হয়েছে, বলে ব্রিজ হবে, কিন্তু তো হয় না। তো বিভিন্ন সময় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কর্মকর্তারা নদীতে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি। ফলে এলাকাবাসী পড়েছেন চরম ভোগান্তিতে। ব্যবসা বাণিজ্য, কৃষি পণ্য সহ আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা। এই 60 বছরই আমরা এই রশিটা নিয়ে পার হতে হয়। আমাকে যদি নড়াইল জাতি হয়, নড়াইল জাতি গেলি ঘুরিয়ে গেলি 15 কিলোমিটার, আর আমরা এই ফার্স্টে যদি একটা মুলিয়ার ঘাটে ব্রিজ হয় তাহলে আমরা 5 কিলোমিটারে যেতে পারি। আর ছেলে এই যে স্কুলে যায়, বাড়ি খেয়া ঘাটে যদি খেয়া ছাড়িয়ে দেয় তাহলে কয় যে বাবা আজকে স্কুল যেতে পারলাম না। এই ব্যাপারে মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ রায় জানান, প্রতিদিন এই ঘাট দিয়ে 8 থেকে 10 হাজার মানুষ পারাপার হয়।
15 থেকে 20টি গ্রামের অন্তত 60,000 মানুষ প্রায় 50 বছর ধরে এভাবেই রশি টেনে নদী পার হচ্ছেন। দীর্ঘদিন ধরে এই জায়গায় আমরা দুর্ভোগ পাচ্ছি এবং বিগত এমপি দ্বারাও বহু চেষ্টা করেও এখানে কোনো ব্রিজ বলে তারা আপনারা বলেন নির্বাচনের সময় এসে যে ব্রিজ করে দেবো, কিন্তু এবার পাশাপাশি প্রজা মোটামুটি যেটুকু দেখেছি যে এখানে আপনার সয়েল টেস্ট হয়ে গেছে, এখানে প্ল্যান হয়ে গেছে, নকশা হয়ে গেছে, কিন্তু বরাদ্দ এখন হচ্ছে না। নড়াইল এলজিডি নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুণ্ডু জানান, নদীটি মাত্র 80 কিলোমিটার প্রশস্ত হলেও এখানে 400 মিটার সেতু নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। ছোট সেতু নির্মাণ করা হলেও পাশের মুলিয়া বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন, তখন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা পড়বে। সেজন্য একটু বড় সেতু নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এই আগ্রাসনের ভাড়াটে সেনা ভাগনার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধারণা করা হয় ভাগনারের সৈন্যরা দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনকে অনেক শহর ছেড়ে দিতে বাধ্য হয়, যদিও পরবর্তীতে যুদ্ধ থেকে সরে দাঁড়ায় এই ভাড়াটে সেনারা। সেই ভাগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। সঞ্জিতা সম্পার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাজ্য। ফলে দেশটিতে ভাগনার গ্রুপের সদস্য বা সমর্থক থাকা অবৈধ হিসেবে গণ্য করা হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এছাড়াও পার্লামেন্টে একটি খসড়া প্রস্তাব পেশ করা হবে, যার মাধ্যমে ভাগনার গ্রুপের সব সম্পদ সন্ত্রাসী সম্পত্তি হিসেবে গণ্য ও বাজেয়াপ্ত করা যাবে। দেশটির আরেক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, খসড়া প্রস্তাবটি বুধবার 6 সেপ্টেম্বর পার্লামেন্টে তোলা হতে পারে। কোনো সংগঠন সন্ত্রাসবাদে জড়িত হলে সেটিকে সন্ত্রাসবাদ আইন 2000-এর আওতায় দেশটির সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করতে পারে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্রেভারম্যান গণমাধ্যমের সামনে ভাগনারকে সহিংস ও ধ্বংসাত্মক ভ্লাদিমির পুতিনের সামরিক হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, ভাগনার গ্রুপের কর্মকাণ্ড বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। যুক্তরাজ্য ইতোমধ্যে ভাগনারকে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, যাদের মধ্যে অনেকে আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এই আগ্রাসনে ভাগনার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ধারণা করা হয়, ভাগনারের সৈন্যরা দায়িত্ব নেয়ার পর ইউক্রেনকে অনেক শহর থেকে পরাস্ত হতে দেখা গেছে। এছাড়া সিরিয়া, লিবিয়া ও মালি সহ আফ্রিকার দেশগুলোতে কর্মকাণ্ড পরিচালনা করছে ভাগনার গ্রুপ। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। আরও একটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতা। এশিয়া কাপে সুপার 4-এর প্রথম ম্যাচে টাইগারদের পাকিস্তান হারালো 7 উইকেটে। বাংলাদেশের দেওয়া 193 রানের লক্ষ্যে 3 উইকেটে হারালেও 63 বল বাকি থাকতেই জয় পেয়ে যান বাবর আজমদের দল। কাজী বাপুর একটি ডেস্ক রিপোর্ট। It's the start of the Super 4s and the first game, Pakistan versus Bangladesh. অধিনায়কত্ব পাবার পর টানা 3 ম্যাচে টস জিতেছে সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষেও টস জিতে ব্যাটিংয়ে টিম বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ 1 ম্যাচ পর মারলেন গোল্ডেন ডাক, উইকেট নিলেন নাসিম শাহ। নাজমুল শান্তর রিপ্লেসে নামা লিটন দাস করলেন বাংলাদেশের মানুষকে হতাশ। ব্যাট হাতে 16 রানে ফিরলেন শাহিন শাহর বলে। এরপর আবারও একটি ব্যর্থতার গল্প নাইমের। বাজে শট খেলে হারালেন নিজের উইকেট, করেছেন 20 রান। 2 রান করা হৃদয় ব্যর্থ হারিস রৌফের গতির কাছে। সাতচল্লিশ রানে 4 উইকেটে হারিয়ে বাংলাদেশ দল যখন দিশেহারা, তখন টাইগারদের ব্যাটিংয়ে হাল ধরেন 2 অভিজ্ঞ সাকিব ও মুশফিক। গড়েন 17 রানের জুটি। এরপরই সাকিবের ভুল, ফাহিম আশরাফকে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়লেন সাকিব। 57 বলে শেষ হয় তার 53 রানের ইনিংস। সাকিবের পর ব্যাট হাতে অর্ধশতকের দেখা পান মুশফিকও। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার 64 রান করে প্যাভিলিয়নে ফিরলে আবারও ধস নামে টাইগারদের ব্যাটিংয়ে।
শামীম হোসেন, আফিফ কেউই দায়িত্বশীল ব্যাটিং করতে না পারায় শেষ পর্যন্ত 193 রানে থামে বাংলাদেশের ইনিংস। টাইগারদের দেয়া 194 রানের জবাবে ব্যাট করতে নেমে ধীরগতি শুরু করে পাকিস্তানের দুই ওপেনার। ওপেনিং জুটিতে 55 বলে 37 রান সংগ্রহ করেন ফখর জামান ও ইমাম। 31 বলে 20 রান করা ফখর জামানকে প্যাভিলিয়নে ফেরান শরীফুল ইসলাম। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও এদিন বড় ইনিংস খেলতে দেয়নি টাইগার বোলাররা। পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাবর। এক প্রান্ত আগলে রাখা ইমামুল হক জুটি করেন রিজওয়ানকে নিয়ে। এই দুই ব্যাটারের ব্যাট থেকে তৃতীয় উইকেট আসে 85 রানের জুটি। 78 রান করা ইমামকে প্যাভিলিয়নে ফেরান মিরাজ। ইমামুল হক আউট হলেও 50 তুলে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রিজওয়ান। 79 বলে 63 রানের অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের পক্ষে তাসকিন, শরীফুল ও মিরাজ একটি করে উইকেট লাভ করেন। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সবশেষ বিনোদন। সালমান শাহ 90 দশকের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় শিল্পী। সবাই যখন অ্যাকশন সিনেমা নিয়ে ব্যস্ত, তখন রোমান্টিক স্টোরির ভিন্ন আঙ্গিকে দর্শকের সামনে হাজির করেন সালমান শাহ। 6 সেপ্টেম্বর ছিল এই গুণী শিল্পীর মৃত্যুবার্ষিকী। ঢাকায় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আজও বেঁচে আছেন দর্শকদের মণিকোঠায়। চলে গিয়েও সবার হৃদয় জয় করে আছেন তিনি। মেজবা রহমানের একটি টেক্সট রিপোর্ট। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। চলচ্চিত্রে পা রেখে অল্প সময়েই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। ক্যারিয়ারে মাত্র 6 বছরেই বাজিমাত করেন তিনি। সালমান শাহ দেখতে যেমন সুদর্শন ছিলেন, তেমনি ভীষণ স্টাইলিশও ছিলেন। শুধু দেশেই নয়, বলিউডের অনেক তারকাও ঢালিউডের এই রাজকুমারের স্টাইল পছন্দ করতেন। সালমান 90-এর দশকে যে ফ্যাশন সচেতন ছিলেন তা যে অনুকরণীয়, তা প্রজন্মের ফ্যাশন সচেতন তরুণদের দেখলেই বোঝা যায়। অনেকের মতে সালমান শাহ এমন একজন অভিনেতা ছিলেন যিনি যে কোনো স্টাইলই মানিয়ে নিতে পারতেন। বলিউডের অভিনেতারা পর্যন্ত সালমান শাহ স্টাইল অনুকরণ করেন, কিন্তু সালমান শাহর মতো হয় না। সালমান শাহ একটাই হয়, দুটি নয়, হয়তোবা হবেও না কোনোদিন। 2014 সালে বলিউডের আশিকি 2 চলচ্চিত্রের নির্মাতা শুটিং সেটে নায়ক আদিত্য রয় কাপুরকে চরিত্র বুঝিয়ে দিতে গিয়ে বলেছিলেন, তোমাকে আমি বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহর লুকে চাই। সালমান শাহর মাথায় কাপড় বাঁধা স্টাইল সে সময় এতটাই জনপ্রিয় হয় যে পাড়া মহল্লার তরুণদের মাথায় কাপড় বাঁধার হিড়িক পড়ে যায়। এত অল্প সময় অভিনয় করে আর কোনো চিত্রনায়ক জনপ্রিয়তার শীর্ষে যেতে পারেননি। এই কারণে অনেক চলচ্চিত্র বিশ্লেষক সালমান শাহকে চলচ্চিত্রের বিস্ময়কর নায়ক বলে থাকেন। স্বপ্নের এই নায়ক 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কমরউদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। সালমানের পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। 27 বছর আগে ঢাকার স্কাটনের বাসায় সালমান শাহর রহস্য মৃত্যু ঘটে। সেই রহস্যের জট এখনো খোলেনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি নায়কের পরিবার কিংবা ভক্তরা। সালমান শাহর প্রতিটি জন্মদিন ও মৃত্যুদিনে সামাজিক মাধ্যমে দেখা যায় অনুরাগীদের ভালোবাসার প্লাবন। অনুরাগীরা গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করে প্রিয় নায়ক সালমান শাহকে। টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হলেও 90 দশকে সালমান শাহ চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় শিল্পী। সবাই যখন অ্যাকশন সিনেমা নিয়ে ব্যস্ত, তখন রোমান্টিক স্টোরি ভিন্ন আঙ্গিকে দর্শকের সামনে হাজির করেন এই অভিনেতা। 1993 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম চলচ্চিত্রেই নজর কাড়েন সিনেমা প্রেমীদের। এতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন মৌসুমী। রীতিমতো দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এই জুটি, যা ঢালিউডের সর্বকালের অন্যতম সেরা জুটি হিসেবে রয়ে গেছে। ঢাকায় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আজও বেঁচে আছেন দর্শকদের মনে কোঠায়। চলে গিয়েও সবার হৃদয়ে থেকে গেছেন তিনি।
সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। সবাইকে ধন্যবাদ।